আগের এপিসোডে আমরা দেখেছি হাওড়া থেকে 2 ঘন্টা লেট করে কিভাবে আমরা অযোধ্যা স্টেশনে পৌঁছে তো গেছি। এবার কি করব, কোথায় থাকবো, কি দেখব, সব কিছুই চিরুনি তল্লাশি চালাবো এই ভিডিওতে। অনেক হোটেল ধর্মশালা খোঁজাখুঁজির পর এই ডরমেটরিটি আমাদের বাজেটের মধ্যে পেয়ে গেলাম। ডোমের লোকারে ব্যাগপত্র রেখে স্নান করে বেরিয়ে পড়ি অজানা অচেনা শহরকে এক্সপ্লোর করতে পায়ে হেঁটে। এই যে হোটেলটা আমি নিয়েছি ডরমেটরি, ওই ডরমেটরিটা হচ্ছে ভিডিও করা বারণ আছে, তো ওই জন্য ডরমেটরি ভিডিওটা ভালো করে দেখাতে পারবো না। আর স্টেশন রোড থেকে পুরো সিধে এলেই মাত্র 3 মিনিটের মধ্যে হোটেলটা দেখতে পাবে। আর আমি এখন যাচ্ছি লোকাল সাইড করতে, তো চলো। আর এখানে প্রত্যেকটা জায়গায় হোটেলে ভর্তি, মানে এখন এই নাম অতিথি ধর্মশালা। কেউ যদি এখানে থাকতে যায় যেনও থাকতে পারে। তো আমি এখন যাচ্ছি হনুমানগাড়ি মন্দিরে, তো চলো হনুমানগাড়ি মন্দিরে যাই। আর এই যে রাস্তাতে সিধে গেলে হচ্ছে তোমার নয়াঘাট, ঠিক আছে? তো চলো হনুমানগাড়ি মন্দিরে যাই। এটা হচ্ছে রাম জন্মভূমি পথের সাইডেই হচ্ছে একটা ভান্ডারা চলছে। এখানে রামায়ণ তুলে ধরা হয়েছে কিছু। তো এখন বাজে 4:51, আর আজকে মোটামুটি যা সময় আছে, যা রোদ আছে, আজকে লোকাল সাইট সিনগুলো ঘুরে নেওয়ার চেষ্টা করব। তো যদিও সময় আছে আমার হাতে অনেকটাই, তবুও ঘোরার চেষ্টা করবো। যদি আজকের মধ্যে যদি লোকাল সাইট সিনটা ঘোরা হয়ে যায়, তাহলে কালকে আমি বারাণসী বেরিয়ে যাবো। তো এখন আমি যাচ্ছি হনুমানগাড়ি, সেই রাস্তাতেই আছি। চলুন। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবো। আর এইখানে দোকানগুলো যেহেতু নতুন করে তৈরি হয়েছে, সবগুলো দোকানে একই ডিজাইন করা আছে, মানে প্রত্যেকটা দোকানে সেম ডিজাইন, শুধু দোকানের নামগুলো আলাদা আলাদা, মানে যে যার দোকানে যে যার নাম আছে। আর দেখতে বেশ ভালো লাগছে। ডোমের বাইরে বেরিয়ে রাম জন্মভূমি পথ ধরে হাঁটতে হাঁটতে চলে আসি আমরা শিবের আরেক রূপ হনুমানগড়িতে, পবনপুত্র হনুমানকে দর্শন করতে। শোনা যায় এখান থেকে বসে বীর বজরংবলী পুরো অযোধ্যাকে রক্ষা করে। রামলালা দর্শন করার আগে এই বালরূপী হনুমানকে দর্শন করতে হয়, তা না হলে অযোধ্যা ভ্রমণ অসম্পূর্ণ থেকে যায়। হনুমান মন্দিরে আমরা পুজো দিয়ে দিয়েছি। এবার হনুমানগড়িতে হনুমানকে দর্শন করে আমরা রওনা দিই আমার নেক্সট ডেস্টিনেশন কনক ভবনের দিকে। এদিকে গেলে হচ্ছে শ্রীরাম জন্মভূমি, আর এদিকে গেলে হচ্ছে কনক ভবন। ওই যে এখানে লেখা আছে শ্রীরাম জন্মভূমি, আর এদিকে হচ্ছে কনক ভবন। তো আমরা এখন এই দিকে যাবো, মানে হচ্ছে কনক ভবনে। চলো। কনক ভবন ঢোকার আগে একটা জিনিস চোখে পড়ে, রামজি 14 বছর বনবাসে গিয়েছিলেন, তা এই ফল খেয়ে খিদে মেটাতেন, তাই থেকে এই ফলের নাম হয় রামফল। তো এখন আমি দাঁড়িয়ে আছি কনক ভবনের মেন এন্ট্রি সামনে। তো চলো কনক ভবনের এন্ট্রি গেটে, পিছনে হচ্ছে কনক ভবনের এন্ট্রি গেট। আর একটা বেশি ইন্টারেস্টিং, কনক ভবনের সামনে এসে সাইনবোর্ডের দিকে চোখ পড়ে, আর সেখানে দেখি ইউপিতে বাংলা ভাষাতে লেখা আছে। শুধু বাংলা ভাষা নয়, এখানে ভারতবর্ষের প্রায় সব ভাষাই লেখা আছে এখানে সাইনবোর্ডগুলোতে। কনক ভবনে প্রবেশ করে গোটা দেহ গোটা মন মনোমুগ্ধ হয়ে গেল। রামলালা যখন মাতা সীতাকে বিবাহ করে, তখন মাতা কৈকেয়ী এই মহলটি উপহার হিসাবে দিয়েছিলেন। এই ভবনে সীতামাতা ও শ্রী রামচন্দ্রের সোনার মুকুট পরা একটি প্রতিমা রয়েছে। পুরাণ অনুসারে মহাভারতের সময় এই মহলটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল, তখন শ্রীকৃষ্ণ এই মহলটি ফের পুনর্নির্মাণ করেছিলেন। এই মহলটি বহুবার পুনর্নির্মাণ করা হয়। এখন যে মহলটি আমরা দেখি তা নির্মাণ করেছিলেন
তখনকার রাজা রাজা বিক্রমাদিত্য। এরপর চলে আসি দশরথ মহলে। ভবনে প্রবেশ করে গোটা শরীর কাঁটা দিয়ে উঠল, এটা ভেবে যে ছোটবেলায় শ্রী রামচন্দ্র এখানে এই ছোট ছোট ঘরগুলিতে লুকিয়ে থাকতেন। তার পিছনে পিছনে মাতা কৌশল্যা দৌড়াতো। রামরূপী নারায়ণ থাকতেন এই ঘরে। আরও কত কিছু মাথায় ঘুরছিল। এই ভবনের দরবারে বসে রাজা দশরথ পুরো রাজ্যকে নির্দেশে দিতেন। তো আমরা এখন দশরথ মহল থেকে বেরিয়ে পড়েছি। এবার আমরা এই ভান্ডারাই খাবো। চলো এই ভান্ডারাই এখানে লাইন দিতে হবে, সিঁড়িতে উঠে তার পিছনে লাইন দিই। চলো খিদে পাচ্ছি, ভান্ডারাই খেয়ে তারপর যাবো সীতাকি রাস্তা, তারপর যাবো রামকি বাড়ি। চলো। তো চলো খাবার নিয়ে নিয়েছি, এখানে টেবিলে দেখি খাবো। তো যে খাবারটা নিয়েছিলাম ওই খাবারটা খেয়ে নিয়েছি। এবার তোমরা হনুমান গাড়ি দিয়ে, এইটা হচ্ছে হনুমান গাড়ি, এইটা হচ্ছে হনুমান গাড়ি, এখান থেকে আসবে। এইদিকে হচ্ছে রাম জন্মভূমি পথ, আর এইটা হচ্ছে এটা হচ্ছে দশরথ মহল, আর এইদিকে গেলে হচ্ছে তোমরা পাবে কনক ভবন। তো পুরো কাছাকাছি আছে, ঠিক আছে। তোমরা গাড়ি করলে আমার মনে হয় গাড়ির টাকাটা খুব বেকার হবে। এরপর আমি চলে আসি জানকী ভবনে। এই ভবনের একটি বিশেষ ব্যাপার হলো এটি একটি রাধা মাধবের মন্দির। এতে তুমি রাত্রিবাস করার জন্যে এসি নন এসি রুমও অ্যাভেলেবেল থাকে। ভবন দর্শন করে বাইরে বেরিয়ে দেখি রামজির ডোরি যাচ্ছে। পাশে দাঁড়িয়ে থাকা দাদাগুলো দেখি রাম নামের সাথে নৃত্য করতে শুরু করে দিয়েছে। তখন একটা কথায় মাথায় ঘুরছিল যে তুমি রামকে খুঁজতে আসো অযোধ্যাতে, রাম তোমাকে নিজের সাথে পরিচয় করিয়ে দেবে। দেখছি রামকি বাড়ি, ওখানে সাড়ে ছটার সময় করে গঙ্গা আরতি হয়, এই গঙ্গা আরতিটা দেখবো। তো চলো একদম তোমার সাথে রামকি বাড়ি ইয়া দেখা হচ্ছে। আর আমি যে রামকি বাড়ি ঘাটের থেকে, মানে ওই ঘাটে মিয়া ঘাটের থেকে, তো কতটা আছে অনেক কষ্ট করে আমি এসেছি এখানে, ঠিক আছে। তো প্রায় 45 মিনিট হেঁটে প্লাস 2-3 মিনিট টোটো চেপে এসেছি, মানে টোটোওয়ালাটা টাকা নেয়নি আমার কাছ থেকে দাদাটা। তো যাই হোক, মানে এত ভয় লাগছিল যে পুরো পাড়ার ভিতর দিয়ে একা আমি হেঁটে এসেছি অন্ধকারে। তো ফাইনালি আমি এখন রামপিবাড়ি ঘাটে এসে গেছি। গঙ্গা আরতি মনে হচ্ছে হয়ে গেছে, কারণ 7টার সময় করে হয়, এখন অলরেডি বাজে হচ্ছে তোমার 6:32। চলো এখন লাইট শো হচ্ছে, তোমাদের লাইট শো দেখায়। এক চা এক সিঙ্গাড়া আর বিস্কুট নিয়ে, চা সিঙ্গাড়া নিয়েছি। চলো টেস্ট করে বলছি। চাইতে এলাচ ফেলাচ কিনতে বেশ সুন্দর লাগে খেতে। সিঙ্গাড়াটা দেখে সিঙ্গাড়াটা বেশ ভালো খেতে আছে। রামকি প্যারি ঘাটে প্রায় 3 ঘন্টা মতো বসে থাকার পর আমরা রুমে ফিরে আসি। রুমে ফেরার পথে একটি মোমো দোকান থেকে ফ্রাই মোমো খাই, এবং দাম নিয়েছিল 30 টাকা, আর কোয়ান্টিটি ছিল মাত্র 6 পিস। আর টেস্ট বলতে মোটামুটি টেস্ট ছিল। এরপর আমরা রাম মন্দির, মণি পর্বত, গুপ্তার ঘাট, সরাইজু নদী স্নান করেছি। এই সব গল্প বলবো অন্য কোনো এক নতুন ভিডিওতে। তো চলো আজকের মতো গল্পটা এখানেই থাক, দেখা হচ্ছে পরের এক কোনো ভিডিওতে বা গল্পতে।